সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিআরএস টাইমসের আয়োজন ব্যালট বক্স অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ইশিকা আজিজ। আমার সাথে আলোচনার জন্য অতিথি হিসেবে রয়েছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এটিএম জিয়াউল হাসান। ব্রিগেডিয়ার জেনারেল এটিএম জিয়াউল হাসান, আপনাকে স্বাগত। অনেক ধন্যবাদ আপনাকে। নির্বাচনকে সামনে রেখে চলমান যে পরিস্থিতি, সেগুলো কি সরকার যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করছে কিনা আপনার কি মনে হয়? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমে বিআরএস টাইমসকে ধন্যবাদ জানাই আজকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এই বিষয়ের উপর কথা বলার জন্য। আর তার চেয়েও বেশি আমি আনন্দিত যে আমার একজন প্রিয় সংবাদ পাঠিকা যিনি আজকে আমার ইন্টারভিউ নিচ্ছেন। আই এম সো থ্যাঙ্কফুল যে আমি আপনার খবর অনেক শুনেছি। সুতরাং আমি চাই উত্তরে চলে যাই। নির্বাচনকে সামনে রেখে চলমান পরিস্থিতিতে সরকার কি যথাযথভাবে মোকাবেলা করতে পারবে কি না, আমার প্রথম উত্তর হলো সম্ভাবনা খুব কম। তার প্রথম উদাহরণ হলো হাদির উপরে। যেদিন নাকি ইলেকশন ম্যানিফেস্টো ঘোষণা করা হলো, ঠিক তার পরের দিনই আমাদের এই জুলাই সংগ্রামের সবচেয়ে পরিচিত মুখ, সাধারণ মানুষের মুখ, যে সাধারণ বিশেষ করে তার তার যে নির্বাচনী এলাকায় তিনি ছিলেন একজন জনপ্রিয় মানুষ তাকে ভোট দিবে কি দিবে না জানে, তবে সে মানুষের ভালোবাসার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল। এই মানুষটাকে যখন হামলা করা হলো, তখন কিন্তু আর এটা বুঝতে বাকি থাকে না যে নির্বাচনের পরিস্থিতি কি হতে যাচ্ছে। তার ঠিক আগের দিনে যে হামলাটা, এটা আপনি বলতে চাচ্ছেন যে এটা নির্বাচনের ক্ষেত্রে এক ধরনের প্রতিবন্ধকতা? এটা একটা বিগিনিং। অ্যাকচুয়ালি ইট ইজ গোয়িং টু বি এর থেকেও বেশি ফ্যাটাল হবে, এর থেকেও রক্তাক্ত হবে। আমি বলবো যে হাজির উপরের যে হামলাটা, ইট ইজ এ ল্যাব টেস্ট। মানে যেমন পরীক্ষাগারে যদি আপনি কোনো কিছু পরীক্ষা করতে চান, একটা বড় কিছু করার আগে একটা ছোট একটা মানে কি বলবো আপনার এই রেপ্লিকা ছিল হাদির উপর আক্রমণ। এবং এইভাবে এই জুলাই আন্দোলনের যত পরিচিত মুখ আছে তাদেরকে প্রাথমিকভাবে টার্গেট করা হবে। এবং এটার মূল উদ্দেশ্য হচ্ছে, জুলাই আন্দোলনটা কিন্তু গড়ে উঠেছিল ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে। আপনার এই কথা প্রসঙ্গেই আমি বলি যে আওয়ামী ফ্যাসিস্টদের কথা আবারও বলা হচ্ছে, এবং এটাও বলা হচ্ছে যে এর পরের টার্গেট কিন্তু হাসনাত আব্দুল্লাহ হতে যাচ্ছে, এরকম কথাগুলো কিন্তু আসছে। জি, তো এখন কথা হচ্ছে যে সরকার মেনটেন করতে পারবে কি? যে কোনো সভ্য দেশের পুলিশ কিন্তু তারা যদি প্রফেশনালি কাজ করে, আমরা দেখেছি, আমরা তো বিভিন্ন দেশে কাজ করছি এবং ইলেকশনের সময়ও কাজ করেছি। আমরা দেখেছি যে সেই সমস্ত দেশে হয় কি, যারা বিশেষ করে এই ধরনের আইন শৃঙ্খলা মানে তাদের কিন্তু একটা প্রতিদিনের সকালবেলার একটা ব্রিফিং থাকে। এবং সেই সকালবেলা করা হয় কি, আগের দিনের রাত্রের যে সমস্ত রিপোর্ট, ঘটনা এবং ঘটতে যাচ্ছে যে হতে পারে, এই রিপোর্টের উপর ভিত্তি করে এখন যেহেতু আমাদের প্রাইম মানে যেটা যাদেরকে আমাদের রক্ষা করতে হবে সেটা হলো ক্যান্ডিডেটদেরকে রক্ষা করতে হবে। তারা একটা সিকিউরড এনভায়রনমেন্ট চায়, যেখানে তারা এই নির্বাচনে অংশগ্রহণ করে মানুষের সঠিক মতামতটা যেন মানুষ দিতে পারে, সেই জন্য তারা এই ধরনের একটা প্ল্যাটফর্ম আমাদের তৈরি করে দেওয়ার দায়িত্ব কিন্তু সরকারের। এবং সরকারের কাছে কিন্তু সিকিউরিটি ফোর্সের অভাব নাই। পুলিশ আছে, আনসার আছে, আরও বিভিন্ন টাইপের বাইক। এটা হলো তো ফিজিক্যাল ফোর্স। তারপরে কিন্তু তাদের গোয়েন্দা সংস্থা আছে অনেক। এবং সরকারের কোনো বাজেটের সীমাবদ্ধতা নাই। কারণ সরকারের কাজ যদি হয় একটা কন্ডিউসিভ কন্ডিশন তৈরি করা নির্বাচনের জন্য, তার প্রথম কাজ হলো এই যত প্রার্থী হতে যাচ্ছে তাদেরকে রক্ষা করা। আমরা দেখলাম যে সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে আকাঙ্ক্ষিত মুখটা কিন্তু আমাদের মাঝে কিন্তু হারিয়ে যাওয়ার প্রায় পথে। সে এখন তার জীবন মৃত্যুর সাথে লড়ছে। এটা একটা অত্যন্ত আমি বলবো যে গর্হিত কাজ হয়েছে। এবং এটাই প্রমাণ করে যে বাংলাদেশের সরকার কতটা তাদের দায়িত্বের প্রতি দায়িত্বহীনতা। আপনি বলতে যাচ্ছেন সরকারের অসতর্কতা এখানে রয়েছে? অবশ্যই আছে, উদাসীনতা আছে, অসতর্কতা আছে, এবং তাদের কোনো পরিকল্পনাই নাই যে এই সমস্ত ক্যান্ডিডেটদেরকে, হাই ভ্যালু ক্যান্ডিডেটদেরকে তারা কিভাবে রক্ষা করবে। তার মানে তাদেরকে প্রোটোকল নিয়ে চলতে হতো না? প্রোটোকলের দরকার নাই। আপনি যদি একজনকে সতর্ক করেন যে দেখেন আমরা কিন্তু এই রিপোর্ট পেয়েছি, সো আপনার সতর্কতা, আপনার সেলফ ডিফেন্সটা আপনি নিয়ে রাখেন, তাহলে অবশ্যই হাদি যখন একটা কমপ্লেন করছে, সেই নিশ্চয় তার যারা সহকর্মী আছে তারা বলতো যে তোমাকে আমাকে নিরাপদ রাখতে গেলে আমার কী করতে হবে।
এখন এটা তো একটা বিশ্লেষণের ব্যাপার, এবং এই বিশ্লেষণ করে তার একটা ডিফেন্স প্ল্যান। এবং আমি বলবো যে বাংলাদেশের এখন যত এই যে তরুণ সমাজ, বিশেষ করে যারা রাজনীতিতে আসতে যাচ্ছে, এরাই কিন্তু আমাদের আশা আকাঙ্ক্ষা। এরা যদি পরাজিত হয়, আসলে বাংলাদেশ হারিয়ে যাবে। বাংলাদেশকে দাঁড়াতে হলে আমি আপনাকে একটা কথা বলি, এই দেশের কিন্তু আপনি যদি রাজনীতির কথা চিন্তা করেন, এখানে 4টা দিকপাল রাজনীতির। একটা হলো প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সেকেন্ড হচ্ছে, আমি এটা 75-এর পরের কথা বলছি, সেকেন্ড হচ্ছে জেনারেল এরশাদ, এরপরে হচ্ছে শেখ হাসিনা এবং খালেদা জিয়া। আপনি দেখেন, দুইটা মানুষ আমি বলবো বাংলাদেশে কিন্তু রাজনীতি করেছে শুধু মাটি এবং মানুষকে নিয়ে। তার প্রথমটা হলো জিয়াউর রহমান, আর সেকেন্ডটা হচ্ছে খালেদা জিয়া। আর বাকি দুইজন কিন্তু ভারতীয় সহায়তা এখানে শাসন করেছে। ভারতীয় ফিডব্যাক, ভারতীয় অ্যানালাইসিস, ভারতীয় অ্যাডভাইস, ভারতপন্থী মানুষদেরকে নিয়ে দুইটাই। হাসিনা তো ছিল কমপ্লিটলি ভারতের মানুষ। কারণ তাই যদি না হতো, একটা রাজনৈতিক দলের নেতা কিভাবে দেশ ছেড়ে তার স্বদল বলে সে পালিয়ে যায় আরেকটা দেশে? দ্যাট মিন্স সে একটা ছিল, মানে অ্যাকচুয়ালি শাসক, ভারতীয় শাসক বাংলাদেশকে শাসন করছিল। তো আমরা যদি আসলে সত্যিকার বাংলাদেশের শাসক চাই, বাংলাদেশপন্থী রাজনীতিবিদ, তাহলে এই তরুণ প্রজন্ম হলো আমাদের নতুন আশা। কারণ খালেদা জিয়াও এখন শারীরিকভাবে অসুস্থ এবং তিনিও এখন জীবন মৃত্যুর সাথে লড়ছেন। এই দুইটা মানুষই কিন্তু একই ধরনের, অত দুই জেনারেশনের, বাট অন্য একটা জেনারেশনের দুইজন মানুষ একই পরিস্থিতি। শুনেছি যে হাদি কিন্তু বলছিলেন যে তার একটা মনের ইচ্ছা, তিনি খালেদা জিয়াকে দেখতে চান এবং খালেদা জিয়ার কাছে যেতে চান। তার কিন্তু ইচ্ছাটা একভাবে না একভাবে পূর্ণ হয়েছে। এটা আসলে একদমই হয়তো বাইরের একটি এটা আমি বলবো না, আমি বলবো এটা এক ধরনের সান্ত্বনা। হাদি যে সবসময় তার যে বাংলাদেশপন্থী রাজনীতি করার যে অনুপ্রেরণা, সেটা কিন্তু সে কিন্তু দুটা লোককে সবসময় সে বলতো। একটা হলো প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সেকেন্ড হলো খালেদা জিয়া। এবং উনি একজন বলছে যে সত্যিকার দেশপ্রেমিক যদি আমাদের দেখতে হয়, চিনতে হয়, তাহলে খালেদা জিয়াকে দেখলেই আপনারা চিনতে পারবেন। সে তার নিজের জীবন বিপন্ন করে বাংলার মানুষকে সে ছেড়ে যায় নাই। এটাই প্রমাণ করে যে সে বাংলাদেশের জন্যই রাজনীতি করে, অন্য কারো স্বার্থ সে দেখবে না। প্রচন্ড অসুস্থ হওয়ার পরেও কিন্তু উনি থেকে এই অসুস্থ না, শুধু উনি যাচ্ছেন, উনি দেখছেন যে উনি ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন, উনি কিন্তু কম্প্রোমাইজ করেন নাই। উনি কিন্তু ওনার নিজের দিকে তাকান নাই। উনি সবসময় বলছেন যে আমি বাংলাদেশের মানুষকে ছেড়ে কোথাও যাব না। এখন এই যে নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর ঐক্য কতটা প্রয়োজন বলে আপনি মনে করেন? এটা তো অ্যাকচুয়ালি শুধু নির্বাচন না, উচিত ছিল আমার যে এক্সপেকটেশন, আমি একজন তো সাধারণ মানুষ, আমি রাজনীতির চালচলন দেখি, চেষ্টা করি তাদের ভাষা বুঝতে, এবং ভেতরে ভেতরে কিছু কিছু বিশ্লেষণ করি, এবং প্রয়োজনে দুই একজনকে হয়তো বা উপদেশ দেই। তো আমি যে ব্যাপারটা দেখেছি যে জুলাইয়ের পরেই যে কাজটা সবচেয়ে, গতকালকে নাহিদের এনসিপির যে প্রধান, সে কিন্তু একটা পোস্ট দিয়েছে, এবং সেই পোস্টে সে এক জায়গায় উল্লেখ করেছে যে আমরা 24-এর আন্দোলনের পরে আমাদের যে দায়িত্ব পালন করা উচিত ছিল, আমরা সেটা করতে ব্যর্থ হয়েছি। আমরা সেই জন্য হাদি ভাইকে রক্ষা করতে ব্যর্থ হয়েছি। আমি হাদি ভাইয়ের কাছ থেকে এবং তার পরিবারের কাছ থেকে ক্ষমা চাচ্ছি, এবং আমি আপনার কাছে প্রমিস করছি যে আমরা যে ভুলগুলি করেছি সেই ভুল আমরা আর ভবিষ্যতে করব না, এবং আমরা আপনার হত্যাকারীকে খুঁজে বের করে তাকে বিচারের মুখোমুখি দাঁড় করাবো। প্রশ্ন হচ্ছে যে আজকে 1.5 বছর পরে নাহিদ সাহেব এই রিয়েলাইজেশনটা করলেন। থ্যাংক গড হি রিয়েলাইজড ইট। এবং নাহিদ সহ নাহিদের যেতে সহকর্মীরা, তারা যদি এখনও না বোঝে যে ভোটের রাজনীতি কিন্তু তাদের করা, আমার মতে তারা করা উচিত হয় নাই। কারণ তারা হতে পারত এই রাজনৈতিক দলগুলির একটা ছায়া অ্যাডভাইজার, যারা তাদেরকে পুশ করতে পারত টু রিমেইন ইউনিফাইড। কিন্তু তারা নিজেরা রাজনীতিতে ঢুকে তারা তাদের মিত্র খুঁজতে যেয়ে তারা কিন্তু তাদের নিজের যারা মিত্র ছিল তাদেরকে কিন্তু হারিয়ে ফেলেছে। তো এই কারণটাই আমি মনে করি যে হাদির এই আক্রমণের পরে আমার আশা, আকাঙ্ক্ষা এবং সবার প্রতি অনুরোধ, সমস্ত জুলাই যোদ্ধা এবং জুলাইয়ের সপক্ষে যে সমস্ত মানুষ তাদের দিন কাল রাত পার করেছে, সবাইকে আবার একত্রিত হওয়া এবং এক প্ল্যাটফর্মে থেকে এই ইলেকশনটা মোকাবেলা করা, এবং সেই সমস্ত প্রার্থী নির্বাচন করা যারা সত্যিকার অর্থে বাংলাদেশই হলো তাদের কাছে মূল বিষয়, বাংলাদেশের মাটি এবং বাংলাদেশের মানুষ হলো তাদের মূল রাজনৈতিক উপাদান। Experience next-level illumination with Ray OmniTech's 40-watt tube light. Brighter, better,
built to last. নির্বাচনের ক্ষেত্রে তো নির্বাচন কমিশন অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাই নির্বাচন কমিশন কেমন নির্বাচন উপহার দিবে বলে আপনার মনে হয়? আমি নির্বাচন কমিশনের দুই একজনকে চিনি এবং তাদেরকে আমি বলবো তাদের মরাল স্ট্যান্ডিং অর্থাৎ এথিক্যাল স্ট্যান্ডার্ড ইজ অ্যাট এ ভেরি হাই। এখন তারা দেখতে হবে যে তারা সবার রক্তচক্ষু, বড় দল ছোট দল মাঝারি দলের রক্তচক্ষু উপেক্ষা করে কতটুকু শক্তভাবে দাঁড়াতে পারে। এখানে একটা কথা আমি বলি আপনাকে যে টিএন সেশন নামে একজন আপনার ইয়ে ছিল চিফ ইলেকশন কমিশন ছিল ইন্ডিয়াতে। উনি কিন্তু ছিল সে হলো অ্যাকচুয়ালি ইলেকশন কমিশনের একটা মাপকাঠি এবং উনি কারো রক্তচক্ষু উনি মেনে চলেননি। উনি যেখানে মনে করেছেন যে ইলেকশন ভালো হয় নাই, রিগড হয়েছে, মানুষ ভোট দিতে পারে নাই, উনি ইলেকশন সরাসরি বাতিল করে দিয়েছে। আমরা দেখতে চাই এই ইলেকশন কমিশন, আমরা বলবো যে সাধারণ মানুষের সমর্থন তাদের পেছনে থাকবে, তাদেরকে নুরুল ইসলামের মতো অপমানিত হতে হবে না, আব্দুল আউলের মতো এরকম আমি বলবো যে মুখ লুকিয়ে থাকতে হবে না। তারা যদি সত্যি সত্যি মাথা উঁচু করে তাদের দায়িত্ব পালন করতে পারেন, বাংলাদেশের মানুষ তাদের পাশে থাকবে। কিন্তু কথা একটাই, সেটা হচ্ছে যে কোনো জায়গায় ইলেকশন অনিয়ম হলে সেই ইলেকশনকে সাথে সাথে বাতিল করার সাহস তাদের থাকতে হবে এবং তাদের মাঠকর্মীকে তারা যদি এভাবে তৈরি করে থাকে তাহলে হয়তোবা এই ইলেকশন ভালো হতে পারে। কিন্তু তারা যদি শক্তভাবে না দাঁড়াতে পারে ইলেকশন অনিয়মের বিরুদ্ধে, তাহলে তারাও ইতিহাসের সামনে তাদেরকে আবার দাঁড়াতে হবে, মানুষের বিচারের মুখোমুখি তাদের দাঁড়াতে হবে, অ্যাটলিস্ট নৈতিক বিচারের মুখোমুখি তাদের দাঁড়াতে হবে। একজন অবসরপ্রাপ্ত মানে একজন ব্রিগেডিয়ার হিসেবে আপনার কি মনে হয় সেই আমল থেকে এই আমল বাংলাদেশের পরিবর্তন কেমন হয়েছে এবং কি কি পরিবর্তন আরো হওয়া উচিত? বাংলাদেশের আসলে আমরা প্রথম কথা হচ্ছে যে সেনাবাহিনীতে যারা চাকরি করে, আমি একটু বলে রাখি, সেনাবাহিনীর আপনার 95% লিডারশিপ যারা আমরা কিন্তু আপনাদের সমাজ থেকেই গেছি একাডেমিতে। যাওয়ার পরে কিন্তু ওইখানে আমাদের যে প্রশিক্ষণটা হয় তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ অংশ হলো ক্যারেক্টার বিল্ডিং। সেখানে মিথ্যা কথা বলা, কোনো মানে অনৈতিক অবস্থান নেওয়া, এই দুটো ছিল সম্পূর্ণ। এই দুটার কোনো ব্যত্যয় ঘটলে তাকে আর ওই একাডেমিতে রাখা হতো না। কারণ মিলিটারি ফোর্স এমন একটা ফোর্স যেটা হলো ইন্টিগ্রিটি দিয়ে চলবে। ইন্টিগ্রিটি যদি না থাকে, আচ্ছা এখানে একটা কথা বলি, আমি অনেক দিন আগে আমি ইউএসএতে আমি এক বছরের একটা ট্রেনিংয়ে গিয়েছিলাম। সেখানে আমাদের যে মেরিন কোরের যে কমান্ডিং জেনারেল, উনি এসে জিজ্ঞেস করলেন যে আচ্ছা আমি যদি তোমাদেরকে বলি যে একটা গুণ বলো যেটা না হলে তুমি লিডার হতে পারবে না। তো অনেকে বলছে অনেস্টি, অনেকে বলতেছে প্রফেশনালিজম, পেশাগত দক্ষতা ইত্যাদি। কিন্তু তার যে এডিসি ছিল আপনার হচ্ছে গালফ ওয়ার 2-তে, সেই এডিসি উঠে বলল যে ইন্টিগ্রিটি। এবং উনি বললেন, সে জেনারেল সাহেব বললেন, জেনারেল ক্লুগার, উনি বললেন যে ইন্টিগ্রিটি হলো এমন একটা কোয়ালিটি, এটা ছাড়া একটা মিলিটারি অফিসার ইজ জিরো। তো আমি বলবো যে এই ইন্টিগ্রিটি নিয়ে যে মিলিটারি অফিসাররা আসে, তারা কিন্তু আসলে সমাজের সবার ভিতরে এই ইন্টিগ্রিটি দেখতে চায়। এই জন্যই আপনি দেখবেন যে তারা কখনো তাদের দেশের স্বার্থের বিরুদ্ধে কিছু করতে পারে না, দেশের মানুষের বিরুদ্ধে তারা কখনো দাঁড়ায় না, তারা সবসময় মানুষের পক্ষে। আপনি দেখবেন যে কোনো ধরনের কাজে আমরা যখন ফিল্ডে যাই, সেটা দুর্যোগ ব্যবস্থাপনা হোক বা সেখানে হলো আমরা যখন হিল ট্র্যাক্সে ডিউটি করেছি, আমরা কিন্তু কখনো মানুষকে মানুষ হিসেবেই ট্রিট করেছি এবং তাকে রক্ষা করা হচ্ছিল আমাদের সবচেয়ে দায়িত্ব, সে যেই হোক না কেন। এই মূল মন্ত্র নিয়েই কিন্তু আমরা তৈরি। অথচ দেশের পরিস্থিতিতে এখন যে অবস্থা, আমার খুব কষ্ট লাগে যে আমার কিছু সহকর্মীরা এখন বিচারের মুখোমুখি হয়েছে মানুষকে গুম খুন ইত্যাদির কারণে। এটা আমার মনে হয় না যে এটা তারাও নিজেরাও এখন রিয়েলাইজ করে যে তারা আসলে এই ভুলগুলি কেন করেছে। তো আমি বলবো যে আমরা যে সমাজ, যে দেশ দেখতে চেয়েছিলাম, আমি একজন সামরিক বাহিনীর অফিসার হিসাবে দুঃখজনক হলেও আমরা কিন্তু সেই দেশ আমরা পাই নাই। প্রতিবার আমরা সুযোগ আসে আমাদের কাছে,
কিন্তু সেই স্বার্থপরতার ঊর্ধ্বে কেন জানি আমরা উঠতে পারি না। আপনি দেখেন রাজনীতিতে, এটা একটা সাধারণ প্রশ্ন, আপনার সাধারণ মানুষের কাছে যান, জিজ্ঞেস করে দেখবেন যে আপনারা কি রাজনীতিবিদদের বিশ্বাস করেন? এক কথা বলবে যে বিশ্বাস করি না, উই ডোন্ট বিলিভ দেম। কেন? রাজনীতিবিদরা কিন্তু নিজেরা আয়নার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করতে পারে যে আমাকে কেন সাধারণ মানুষ বিশ্বাস করে না। এই প্রশ্নটা যদি সে নিজেকে করে তাহলে কিন্তু সে উত্তর খুঁজে পায়। আমি শিওর কোনো রাজনীতিবিদই আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞেস করে না যে আমাকে কেন মানুষ বিশ্বাস করে না, আমাকে কেন বলছে তারা আমার উপর আস্থা রাখে না। তার মানে স্বাধীনতার এত বছর পরে এসেও রাজনীতিবিদদের কারণে আমাদের এই দেশটা এই অবস্থা। এখন কথা হচ্ছে যে অনেকে অনেক সময় ব্লেম করে যে সামরিক শাসক আসছিল ইত্যাদি ইত্যাদি। আমার পর্যন্ত সামরিক শাসক আসতে হয়েছে কেন? আপনাদের জন্য। আরেকটা জিনিস আমি বলতে চাই, সেখানে হচ্ছে দেখেন সারা পৃথিবীতে আপনি আপনি সভ্য দেশ খুঁজে পাবেন না যেখানে সামরিক বাহিনীর প্রধান বা সশস্ত্র বাহিনীর প্রধান আভ্যন্তরীণ রাজনীতির দিকে চোখ তুলে তাকায়। একমাত্র বাংলাদেশ এবং হাতে গোনা দুই একটা, আমি নাম বলে দিতে পারবো কারা, কোন দেশের সেনা প্রধান বা সেনাবাহিনী দেশের আভ্যন্তরীণ রাজনীতির দিকে তাকায়। আপনি যতদিন পর্যন্ত এই সেনাবাহিনী যতদিন পর্যন্ত আভ্যন্তরীণ রাজনীতির দিকে তাকানো বন্ধ না করবে ততদিন পর্যন্ত এই রাজনীতি কখনো ম্যাচিউর হতে পারবে না। এই রাজনীতি শিশুকাল থেকে কৈশোর পের হতে পারবে না। এবং এটা কিন্তু রাজনীতিবিদদেরও দোষ, কারণ তারা প্রতিটা বাড়ি তারা কি করে, তাদের নিজস্ব শাসনকে টিকিয়ে রাখার জন্য সেই সামরিক বাহিনী সেই গোয়েন্দা বাহিনীর উপরে ডিপেন্ড করে। তারা নিজের মানুষের উপর ডিপেন্ড করে না, তারা তার নিজের সমর্থকদের উপর নির্ভর করে, তারা মানুষের মতের উপরে নির্ভর করে না। আপনি দেখেন একটা জিনিস চিন্তা করেন যে বাংলাদেশে আর পৃথিবীতে আপনি কোথাও পাবেন না যে পার্লামেন্টারি ইলেকশন বোর্ড। সব জায়গায় কিন্তু একটা ইন্টারনাল ইলেকশন হয়। কিভাবে? কনস্টিটিউয়েন্সিতে তার নিজের ডেলিগেটদের মধ্যে বলা হয় যে তোমরা নির্বাচন করো, তোমরা কাকে মনে করো তোমার এলাকার বেস্ট রিপ্রেজেন্টেটিভ, যে নাকি সবার, সে রাজনৈতিকভাবে প্রজ্ঞাশীল, সে সৎ, সে মানুষের প্রতি দয়াবান। তো এই ধরনের একটা মানুষকে কিন্তু খুঁজে বের করে আপনি কিন্তু পাচ্ছেন না। এখানে কি হচ্ছে, ওই সেই মনে করেন যে কক্সবাজারের একটা কনস্টিটিউশনসের যে যাকে আপনি নমিনেশন দিবেন তার ভাগ্য নির্ধারণ হচ্ছে পার্লামেন্টারি বোর্ডের মধ্যে। কিভাবে সম্ভব একটা পার্লামেন্টারি বোর্ডের একটা এই 15-16 জন বা 11-12 জন লোক, তারা কিভাবে বুঝতে পারবে যে এই লোকটা কক্সবাজারের জন্য কতটুকু যোগ্য? তাদের তো কোনো মাপকাঠি নাই। তো সুতরাং ওই এলাকার মানুষই কিন্তু সত্যিকার অর্থে মাপকাঠি। আপনি দেখেন এইটা যদি এই সিস্টেমটা বিএনপির মতো একটা বড় পার্টি কিন্তু করতে সাহস পাচ্ছে না, ওয়াইরাস জামাত কিন্তু এই সিস্টেম করে, তারা কিন্তু এটা মেনে চলে। তারা তাদের 71 বলেন আর যেই বলেন সব কিছুই কিন্তু। আরেকটা জিনিস হলো যে আমাদের নেতারা এবং বিশেষ করে যারা বুদ্ধিজীবী তারা কিন্তু সবসময় কিন্তু আপনাকে আগাতে দিবেন না, তারা সবসময় আপনাকে পিছনে টেনে নিয়ে যায়। ওই 54 বছর আগে কী হয়েছিল সেই। আমরা ভাই 2025-এ আছি, আমাদের তরুণ সমাজ আগামীর দিকে তাকাবে, সেটা পিছনের দিকে কেন তাকাবে? পেছনের দিকে তাকালে আমরা কোনোদিনও সামনে যেতে পারবো না। তার মানে আমাদের যে এতদিনের অর্জন, সেই অর্জনের কি এখনো অনেক বাকি রয়েছে? আমি বলবো যে আমরা যাত্রাই শুরু করতে পারি নাই। আমার ভিউ হচ্ছে যতক্ষণ পর্যন্ত এই যে নতুন বন্দোবস্ত বলছি, এই নতুন বন্দোবস্তের রাজনীতি কিন্তু এই সমস্ত রাজনীতি যে আপনার পার্লামেন্টারি সিলেকশন হবে, পার্লামেন্ট বোর্ড সিলেকশন করবে না, এটা স্থানীয় মানুষ সিলেক্ট করবে কে তাকে ইলেক্ট করবে। আর আরেকটা পয়েন্টটা হচ্ছে দেখেন আপনি বাংলাদেশ হলো একটা এত জনবহুল একটা দেশ, আপনি কিন্তু কেন্দ্র থেকে আপনি কিছু নিয়ন্ত্রণ করতে পারবেন না। আপনি দেখেন পার্লামেন্টের সদস্যের কাজ কি? আইন প্রণয়ন করা, কিন্তু সে এলাকার উন্নয়ন নিয়ে ব্যস্ত। এলাকার উন্নয়নের জন্য ব্যস্ত থাকবে এলাকার যে রিপ্রেজেন্টেটিভ, সে উপজেলা, ইউনিয়ন পরিষদ, তারা দায়িত্ব। কারণ ওই সমস্ত মানুষ প্রশ্ন করতে পারবে তাদেরকে, কেন আমার রাস্তাঘাট উন্নত হলো না। এমপিকে তো প্রশ্ন করার সুযোগ পাবে না, কারণ এমপি তো ওখানে একবার নির্বাচন হয়েছিল, ঢাকায় চলে আসলো, সে তো সংসদ নিয়ে ব্যস্ত। সুতরাং সংসদীয় যে বিষয়টা, এটা যদি সংসদ শুধু আইন প্রণয়নের কাজে ব্যবহার করতে হবে। এখন প্রশ্নটা হচ্ছে যে এটা কিভাবে সম্ভব এই পরিবর্তনগুলি কিন্তু প্রয়োজন। উচিত ছিল কিভাবে জবাবদিহিতা আনতে পারি। আপনি কোনো আমলাকে কোনো আপনার জবাবদিহি তাকে কি কোনো জবাবদিহিতার আওতায় আনতে পারেন? তার তো কোনো প্ল্যাটফর্ম নাই, তাকে কে প্রশ্ন করবে? আপনি কোনো ডিসিকে প্রশ্ন করতে পারেন, আপনি কোনো এসপিকে প্রশ্ন করতে পারেন যে তুমি আমার এলাকার, আমার জেলার পরিস্থিতি, এটা তো সাধারণ মানুষ এফেক্টেড। আপনার যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি খারাপ হয় তাহলে এসপিকে কে প্রশ্ন করবে? সাধারণ মানুষ। ওই ডিআইজি সাহেব তো এসপিকে প্রশ্ন করবে না, বিকজ ইট ডাজন্ট এফেক্ট হিম। সো আপনার
এই জবাবদিহিতার একটা প্ল্যাটফর্ম প্রয়োজন। এই প্ল্যাটফর্মটা হলো স্থানীয় প্রতিনিধি, এবং স্থানীয়রাই কিন্তু এই সমস্ত মানুষকে তাদের জীবনের সুবিধা অসুবিধার জন্য প্রশ্ন করার অধিকার থাকতে হবে এবং প্ল্যাটফর্ম থাকতে হবে। এটা যতক্ষণ পর্যন্ত না হবে বাংলাদেশের সুশাসন কখনোই ফেরত আসবে না। অনেক অনেক ধন্যবাদ আপনাকে জেনারেল ATM জিয়াউল হাসান। আমরা আসলেই অনেক অনেক বিষয় রয়েছে আমাদের স্বাধীনতার এতদিন পরেও এসে অনেক অর্জনের কথা রয়েছে, যেগুলো হয়তো আমরা অন্য কোনো পর্বে আবার আলোচনা করব আপনার সঙ্গে। থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের এই অনুষ্ঠান দেখতে ভিজিট করুন BRS টাইমসের ওয়েবসাইটে, ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটিতে। ধন্যবাদ।